সেই অবস্থা দেখলাম যে বাচ্চাটা আমার এই জাস্ট থাইয়ের উপরে কোলে বাচ্চাটা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন এটা, এই সিনটা ব্লডটা এমন ভাবে আসতেছিল একসাথে, আমাদের পক্ষে সম্ভব ছিল না। 24-এর গণ অভ্যুত্থান যেটা আমরা বলি, সেখানে প্রথমে যখন বের হয়ে ছাত্ররা, সাধারণ ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা কিন্তু বের হয়ে আসছে। তারা কিন্তু এত কিছু, মাঠেই ছিলেন তখন? আমি একদম স্টিল আমি তখন একদম সরাসরি মাঠে। আমি নিজের চোখে যেটা দেখেছি যে তারা কিন্তু অন্য কিছু চিন্তা করে আসেনি, শুধু তাদের মাথায় একটা চিন্তা যে বৈষম্যটা, তাদেরকে একটা বৈষম্যতে ফেরানো হয়েছে একটা ক্যাটাগরিতে। যে ফার্স্ট স্লোক তখন কিন্তু শেখ হাসিনা, খুনি হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার সন্তানরা কি মেধাবী নাকি, মেধাবী হবে, রাজাকারের সন্তানরা কি মেধাবী নাকি। এই রাজাকার যে শব্দটা, দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে স্পষ্ট দেখাই যাচ্ছি, ফেসিস্ট হাসিনা কিন্তু একটা বারবার বলতো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বিপক্ষ শক্তি, দ্যাট ইজ আ মেইন ডিমার্কেশন লাইন। তো আপনি এখন একটা প্রশ্ন আমি ছুড়ে দিই আপনাদের কাছে, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, বাবা আমার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিলেন, আমি শুনেছি ওনার কাছ থেকে। ধরেন মুক্তিযুদ্ধ যিনি অংশগ্রহণ করেছেন উনি মুক্তিযোদ্ধা, তাই তো, আর যিনি করেননি তিনি মুক্তিযোদ্ধা নন। এখন সাপোজ আমি এখন একজন সন্তানের বাবা, যুদ্ধের সময় অনেক কিছুই প্যাটার্ন পরিবর্তন হয়। আমি আমার সন্তানের, আমার মেয়ের ইজ্জত সম্মান রক্ষার্থে আমি যদি তাদেরকে লুকিয়ে রেখে আমি বাট মন থেকে তাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করলাম, আর আমি যুদ্ধ করলাম না, আমি আমার সন্তানদের তাকে তাদের জীবন রক্ষার্থে যদি আমি একটু ব্যাক ফুটে যাই, তাহলে কি আমি কি রাজাকার হয়ে গেলাম? নো। এই যে ডিমার্কেশন লাইনটা, রাজাকার মুক্তিযোদ্ধা, এই লাইনটা দিয়ে কিন্তু একটা জিনিস ডিমার্কেশন দিয়ে কিন্তু আমরা জাতিকে বিভেদ করে দিয়েছি আমি মনে করি। সেকেন্ড আসেন বৈষম্যটা, বৈষম্য কোটা থাকবে কোটা থাকবে না। তাদের ফার্স্ট স্লোগানটা কি ছিল আমি জানি না, আপনার মনে আছে কিনা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মনে আছে? কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। শেষের দিকে যখন সেকেন্ড স্লোগানটা আসলো বৈষম্য, হ্যাঁ, যখন না, যখন আলোচিত ছিল, হ্যাঁ আলোচনা, মানে কি এটা, এই স্লোগানটাতে কিন্তু মানে যখন নাকি ফুসে ওঠে, এটা একদম পুরোপুরি হ্যাঁ। স্ফুলিঙ্গের মতো। তো এই বাচ্চা ছেলেগুলি যখন মাঠে আসে তখন কিন্তু এত কিছু চিন্তা করে মাঠে আসেনি, তারা আসছিল একটা মানে জাস্ট বৈষম্যটাকে ভাঙার জন্য, যে আমি কেউ পাবে কেউ পাবে না, গণতন্ত্রের যে যে জিনিসটা সেটা ভাঙার জন্য। পরবর্তীকালে আস্তে আস্তে যখন সবাই একসাথে হলো, এখন আমাদের সবারই কিছু সন্তান আছে। আমার মনে হয় না কোনো গার্জিয়ান সেই সন্তানদেরকে, আমার সন্তান যখন রাস্তায় যাবে এরকম একটা মেসাকার অবস্থাতে, কোনো গার্জিয়ান কিন্তু চায় না আমার সন্তান যাক। বাট আমি নিজে দেখেছি কোনো গার্জিয়ান বলে নাই যে আমার তুমি যেও না বাবা, আটকে রাখেন। ইভেন কৃষক থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে সবাই কিন্তু এই আন্দোলনের সঙ্গে একসাথে 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 ঝাঁপাই পড়ছে। এবং একটা সময় অনেক ফুটপাতে আপনার পিঠা বিক্রি করে, তারপর আপনার পান বিক্রি করে আছে অনেক মহিলা আছে, পানির কলস নিয়ে পানির বোতল দিয়েছে, পানি খাও বাবা পানি খাও। অনেক আমি এমনও মা দেখেছি ভাত মেখে এটা খাওয়াই দিচ্ছে। আপনি এই ইমোশনটাকে আপনি কিভাবে দিবেন? এটা তো লোক, আপনি তো হ্যাঁ, হাসপাতালে ছিলেন, আমি অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা যেমন বলি, আমি এখনো মনে আছে আমি 19 তারিখে যখন হসপিটালে বেরিয়ে আসি, তখন উত্তরা বিএনএস সেন্টারের পিছনে আরএমসি হসপিটালে আমি তখন একটা সার্জারি করে বেরিয়ে আসছিলাম, তখন একসাথে অনেকগুলি বাচ্চা ছেলে আসছে ইনজুর্ড অবস্থায়, প্রত্যেকে মানে ব্লিডিং, এতটা ব্লিডিং হচ্ছে, আর প্রত্যেকটা পুরো বডিতে পিলেট। তো তাদের হাহাকার, ইমার্জেন্সি সব বেড উঠিয়ে ফ্লোরে রেখে যখন ট্রিটমেন্ট করলাম, একসাথে 12 জন 15 জন, কয়েকটা আসছে আপনার, যেমন দুটা ছেলের কথা আমি বলি, আমি যেটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না। আসছে আমার সমস্ত শরীর, আমার সব কাপড় চোপড় ব্লিডিং, মানে রক্তে ভেজা, সমস্ত স্টাফরা চলে আসছে। একটা ছেলে জাস্ট ফ্রন্টাল প্যারাটাল বোর্ডে এদিকে এন্ট্রি ওড বুলেটটা ঢুকেছে, এদিকে জাস্ট এন্ট্রি ওড থেকে প্রফিউজ ব্লিডিং, একদম টেপের পাটির মতো রক্ত আসতেছে ব্রেন থেকে, সঙ্গে ব্রেন ম্যাটার, মগজ। পেশেন্ট বাচ্চারা গ্যাসপিং করছে, যেটাকে আমরা বলি যে বারবার শ্বাস প্রশ্বাস করছে, গ্যাসপিং করছে। দিস ইজ দ্য লাস্ট স্টেজ, আর জাস্ট টার্মিনাল স্টেজ অফ দ্য ডেথ, প্রিমিনাল স্টেজ ডেথ যেটা বলি আমরা, কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেই অবস্থা দেখলাম যে বাচ্চাটা আমার এই জাস্ট থাইয়ের উপরে কোলে বাচ্চাটা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন এটা, এই সিনটা। এরকম আরো কয়েকটা বাচ্চা হাসলাম, কিছু কিছু আছে আমরা যখন বাচ্চা আমরা বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছিলাম, বিভিন্ন হসপিটালগুলোতে আমরা রেফার করছিলাম, কিন্তু তারপরে ব্লডটা এমন ভাবে আসতেছিল একসাথে, আমাদের পক্ষে সম্ভব ছিল না।
তো এই মেসিভ অ্যাটাকের পরে কিন্তু এই বাচ্চাকে ছেলেগুলি এই জনগণ কিন্তু এক পাও পিছু পা হয়নি। দেখেন, একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা কি মনে করি, আমি মহোদয়ের কথা দিয়ে বলি যে উনি মানচিত্রের কথা বললেন, তো মানচিত্রের দেশটা হলো এটা কি স্বাধীন সার্বভৌম দেশ? মানচিত্র পাওয়ার পর আমরা কি পেলাম পরবর্তীকালে? ভিতরে যে একটা নির্মাকাশার লাইন দিয়ে একটা মানচিত্র আঁকা হলো, একটা বর্ডার দিয়ে, স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। এর আগে কিন্তু আমরা যখন দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রীকে আমরা আসলে কি বাস্তবায়ন করতে পেরেছিল? তখন এই হাসিনা সরকার 17টা বছর নিজের মতো করে প্রত্যেক এস্টাবলিশ করে চাপিয়ে দিয়ে এদেশের মেধাকে বলেন, অর্থনৈতিক শক্তি বলেন, মেধা শক্তি বলেন, সব শক্তিকে পঙ্গু করে দিয়ে, দেশটাকে অচল করে দিয়ে কোথায় নিয়ে গেছে। তো এই বাচ্চা ছেলেগুলির ধন্যবাদ জানাই আমি এটাই, যে তারা অ্যাটলিস্ট কিছু করুক আর না করুক, একটা স্টেপে এনে তাদের পতন, ফ্যাসিস্টের পতন ঘটিয়েছেন। পরবর্তীকালে যে সংস্কারটা করার জন্য যা দরকার ছিল, সেখানে আমরা কতটুকু করতে পেরেছি, আমি শুধু আপনাদের ওপেন অডিয়েন্সে দুটো প্রশ্ন রাখবো, সেখানে বুঝে যাবেন আপনারা। সংস্কারের মধ্যে 1 নম্বর সংস্কার, আপনি কি মনে করি, আমরা কি মনে করি এখনো পর্যন্ত দেশ থেকে দুর্নীতি উঠে গেছে? নো, নেভার। ইচ অ্যান্ড এভরি সেক্টর এখনো পর্যন্ত সেই দুর্নীতিগুলি বিরাজমান, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেগুলি ঠিক হয়নি। বর্তমান যে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি চেষ্টা করছেন, আমার কাছে মনে হচ্ছে চেষ্টা করছেন, মনে হচ্ছে না উনি করছেন। কিভাবে করছেন দেখেন। এর আগে আমি আপনাদের প্রশ্ন, সাগর ভাইয়ের একটা কথা বরাদ দিয়ে আমি বলছি, সঙ্গে আমার শ্রদ্ধেয় এক্সপ্লেনেশন সম্রাট ভাই আসলাম পাশে, উনি কথা বলেছেন যে আগের দেশটাকে চিনতে হলে, আমার দেশের নাগরিকদের দুঃখ কষ্ট বুঝতে হলে তাদের সঙ্গে মিশতে হবে, জানতে হবে। দেখেন তো, এর আগে সাগর বলেছেন যে হ্যাঁ, এরশাদ সাহেব কিছু কিছু ক্ষেত্রে জাস্ট নিজে নখদর্পণে দেখেছেন, দেখে অনেক কিছু বুঝতে পেরে অনেক কিছু চেঞ্জ করতে পেরেছেন। আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি না, অবশ্যই একমত পোষণ করছি। আর এখন দেখেন, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু একটা প্রোটোকল নিয়ে চলছেন না। আগে যে প্রোটোকল নিয়ে চলতো, রাষ্ট্রের অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, সবকিছু কিন্তু অবক্ষয় হতো, আপনার ড্যামারেজ বলেন, ক্ষতি হতো অনেক। সেই ক্ষেত্রে উনি সরাসরি, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, ঈদের দিন উনি 3rd গেটে জাহাঙ্গীর গেটে নেমে উনি নিজে গাড়ি থেকে নেমে গিয়েছেন, গিয়ে নর্মাল একজন আপনার আর্মির সেনাবাহিনীর একজন এমপির সঙ্গে উনি করমর্দন করেছেন, উনি কোলাগুলি করেছেন। এটা কিন্তু লোক দেখানো বলা যাবে না, আপনি বলতে পারেন না। শুধু একটা ঘটনা নয়, উনি সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে কিন্তু উনি ঘুরে ঘুরে যাচ্ছেন, উনি কিন্তু একদিন বসে নেই। কিন্তু কথা ভাই একটা মানতে হবে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে তো আপনার হয়েছে, তো উনি চেষ্টা করতেছেন। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের রাষ্ট্রনায়ককে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চেষ্টার জন্য। উনি আরো চেষ্টা চালিয়ে যাবেন এবং ইনশাল্লাহ আশা করি উনি সফল হবেন। যে 24 পরবর্তীতে তারেক রহমান সরকার এই পর্যন্ত ভালো করছে, চেষ্টা করছেন। আর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, শুধু উনি একা চেষ্টা করতে হবে না, একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী বা উনি একজন ব্যক্তি একার পক্ষে কখনোই সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের দলের সবাইকে প্রত্যেকের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে আসতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমি মনে করি আগে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমাদের সে একটা কলুষিত একটা গণ্ডি আছে, সেই গণ্ডি থেকে আমার সবাইকে বেরিয়ে আসতে হবে। অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করতে হবে, নিজের সমালোচনা করে নিজের দোষ, প্রত্যেকটা মানুষের দোষগুলো থাকবে, এই নিজের দোষগুলিকে ভেবে সেগুলো সমালোচনা করে সেগুলোকে শুধরানো, সামনে কিভাবে শুদ্ধ আগানো যায় এবং এই দেশটাকে কিভাবে সুন্দর একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা যায়, সেদিকে চিন্তা করতে হবে। আমি মনে করি সবাই যদি সবার জায়গায় চিন্তা করে, অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।